গোয়েন্দাবৃত্তি ছাড়াও ইরানের বিরুদ্ধে যে সকল ভয়ানক চক্রান্ত করে যাচ্ছে ইসরায়েলি দোসররা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরানের বিরুদ্ধে শুধু গোয়েন্দা বৃত্তিই নয়, নানা উপায়ে ইরানকে কোণঠাসা করতে ইসরায়েল ও পশ্চিমারা সেই বহু বছর আগে থেকেই চক্রান্ত করে যাচ্ছে। সেই চক্রান্ত এখনও চলমান আছে। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে তার প্রমাণ পাওয়া গেছে। ইরানের অভ্যন্তরেই মোসাদের ইরানি ও ভারতীয় গোয়েন্দাদের পাকড়াও করেছে ইরানি চৌকস নিরাপত্তা সদস্যরা। এছাড়া ইরানের অভ্যন্তরে গোপনে তাদের সকল কার্যক্রমও পরিচালনা করতে দেখা গেছে। এছাড়া ইরানের আশপাশের রাষ্ট্রসমূহে থেকে মন মতো করেই ইরানের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা অন্যান্য রাষ্ট্রসমূহ। জুন মাসে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় ইরানের মূল সামরিক অবস্থান এবং নেতাদের নিশানা করা হয়েছে। বলা হচ্ছে, ইসরায়েলের এ আক্রমণের পেছনে বছরের পর বছর ধরে পরিচালিত গোয়েন্দা কার্যক্রমের ব্যাপক ভূমিকা রয়েছে। এর পেছনে কেবল ইসরায়েলি গুপ্তচর নয়, আরও নানা উপায়ে ইরানকে ঘায়েল করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ জুন আল জাজিরার এক বিশ্লেষণে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো ধ্বংস এবং সামরিক কমান্ডারদের হত্যার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে কৃতিত্ব দেয়া হচ্ছে। সংস্থাটির গুপ্তচররা ইরানের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপকভাবে অনুপ্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে। এমনকি এ হামলার পর ইরানে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোসাদের জন্য গুপ্তচর বৃত্তি, ইসরায়েলের পক্ষে সংবাদ মাধ্যমে সমর্থন প্রদান বা জনমত ব্যাহত করার অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ইরান সরকার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং নিরাপত্তা দলকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত স্মার্টফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি হ্যাকিংয়ের মাধ্যমে সংবেদনশীল যোগাযোগ যাতে ফাঁস না হয় সেজন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো জনগণের কাছে গত কয়েক বছরে কোনো কোম্পানি বা ব্যক্তির কাছে ভাড়া দেয়া ভবনের তথ্য জানানোর অনুরোধ জানিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা অভিযানের পরিপ্রেক্ষিতে ইরানের এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটিতে সাম্প্রতিক আক্রমণের জন্য এসব কার্যক্রমকে দায়ী করা হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, ইরানে এই অনুপ্রবেশ কতটা বিস্তৃত এবং কতদিন ধরে চলছে? ইসরায়েলের প্রাথমিক আক্রমণে গোয়েন্দা সংস্থার ভূমিকা কতটা? ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের পরপরই এর পেছনে থাকা গোয়েন্দা কার্যক্রমের বিবরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ইসরায়েলের গোয়েন্দা সম্প্রদায়ের ঊর্ধ্বতন সদস্যদের দেয়া সাক্ষাৎকারে এসব হামলার বিস্তারিত জানানো হয়েছে। এসব হামলায় মানব গোয়েন্দা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই একসঙ্গে ব্যবহার করা হয়েছে। ফলে এটি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ১৭ জুন আক্রমণের মাত্র কয়েকদিন পর অ্যাসোসিয়েটেড প্রেস অর্থাৎ এপি এই আক্রমণ সম্পর্কে জানা ১০ জন ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তার সাক্ষাৎকার প্রকাশ করে। মোসাদের সাবেক গবেষণা পরিচালক সিমা শাইন এপিকে বলেন, এই আক্রমণটি ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে মোসাদের বছরের পর বছর ধরে পরিচালিত কাজের চূড়ান্ত ফল। এই প্রতিবেদনে ইসরায়েলি এজেন্টরা কিভাবে ইরানের ড্রোন এবং মিসাইল সিস্টেম স্থাপন করতে সক্ষম হয়েছিল তা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে ইসরায়েলি এজেন্টদের দেয়া তথ্য এবং পূর্ববর্তী আক্রমণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একটি এআই মডেল দ্বারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হয়। ইসরায়েলের দাবি, ইরানের কুদস ফোর্সের ২ ঊর্ধ্বতন কর্মকর্তা সাইদ ইজাদি এবং বেহনাম শাহরিয়ারি গত সপ্তাহে নিহত হয়েছেন। গোয়েন্দা নেটওয়ার্ক দ্বারা তাদের অবস্থান নির্ধারিত হয়েছিল। এর আগে গত ১৭ জুন ইসরায়েল ইরানের অন্যতম ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্ব মেজর জেনারেল আলী সাদেমানিকে হত্যা করে ইসরায়েল। নির্ধারিত লক্ষ্যবস্তুতে বিমান হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিশেষজ্ঞ মিরি আইসিন যুক্তরাজ্যের দ্য অবজারভারকে বলেন, ইসরায়েলের গোয়েন্দাদের সক্ষমতা সম্পর্কে মানুষের খুব কমই ধারণা রয়েছে। কেউ যদি নজরদারি এড়াতে চান তাহলে তাকে সব ধরনের ইন্টারনেট সংযোগ বা ইলেকট্রিক ডিভাইস থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ নিজেদের এসব থেকে বিচ্ছিন্ন করে না, ফলে তারা নজরদারিতে পড়ে যায়। লুক্সেমবার্গ থেকে প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্তার আল জাজিরাকে বলেন,
ইসরায়েলের সম্ভবত ইরানের অভ্যন্তরে 30 থেকে 40টি সেল কাজ করছে। তিনি বলেন, এসবের বেশিরভাগই সহযোগীদের নিয়ে গঠিত। তারা কেউ সরাসরি ইসরায়েলি নয়। এদের মাধ্যমে ইরানকে দুর্বল করে ফেলছে। তিনি বলেন, সেলগুলোর মধ্যে কিছু ইসরায়েল থেকে অস্ত্র পাচারের জন্য, কিছু আক্রমণ পরিচালনার জন্য এবং কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পরিচালিত হচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রম ইরানের অভ্যন্তরে নতুন নয়। বিশ্লেষকদের মতে 1979 সালের ইরানি বিপ্লব থেকে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ, অনুপ্রবেশ, ধ্বংস এবং ক্ষতি সাধনের জন্য পরিকল্পিত কার্যক্রম শুরু হয়েছে। 2024 সালের নভেম্বরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঊর্ধ্বতন উপদেষ্টা আলী লারিজানি ইরানে ইসরায়েলি কার্যক্রমের বিস্তৃতি স্বীকার করেন। তিনি ISNA সংবাদ সংস্থাকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অনুপ্রবেশের সমস্যা খুবই গুরুতর হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে কিছু অবহেলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি গোয়েন্দাদের সাপ্লাই চেইনের অনুপ্রবেশের পর 2024 সালের সেপ্টেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগ ডিভাইসগুলোর বিস্ফোরণ সম্ভব হয়েছিল। একইভাবে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড গোয়েন্দা এজেন্টদের মাধ্যমে অবস্থানের বিস্তারিত তথ্য প্রাপ্তির পরই পরিচালিত হয়। একই ধরনের কৌশল 2024 সালের জুলাইয়ে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল। তার বাসভবনে কয়েক সপ্তাহ আগে স্থাপিত একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এ হত্যাকাণ্ড পরিচালিত হয়। গত 2 দশকে ইসরায়েল ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। তাদের মধ্যে অন্যতম মোহসেন ফাখরিজাদেহ রয়েছেন। পিকআপ ট্রাকের পিছনে মাউন্ট করা রিমোট নিয়ন্ত্রিত বন্দুকের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। এছাড়া ইসরায়েল 2010 সালে স্টাক্সনেট কম্পিউটার ভাইরাস প্রকাশের জন্য দায়ী ছিল। ধারণা করা হয় এর মাধ্যমে ইরানের কমপক্ষে 14টি পরমাণু স্থাপনায় 30,000 কম্পিউটারকে সংক্রমিত করেছিল। ইরান কি ইসরায়েলের উপর গুপ্তচর বৃত্তি করে? গত বছরের অক্টোবরের শেষের দিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত 7 ইসরায়েলি নাগরিককে ইরানের জন্য গুপ্তচর বৃত্তির সন্দেহে গ্রেপ্তার করে। এর একদিন আগে হাইফায় আরেকটি 7 জনের একটি দলকে আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়কে সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল। সেই সময়ে ইসরায়েলি পুলিশ সূত্র জানায়, ইরানের সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত গোপন নেটওয়ার্ক দেশের মধ্যে সক্রিয় থাকতে পারে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়া সংঘর্ষের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ। বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল 13কে দেয়া এক সাক্ষাৎকারে কার্জ বলেন, আমরা খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম, তবে উপযুক্ত কোনো সামরিক সুযোগ তৈরি হয়নি। তিনি আরও দাবি করেন, এই হত্যা চেষ্টার বিষয়টি খামেনি আগেই আঁচ করতে পেরে আত্মগোপনে ছিলেন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অর্থাৎ IRGCর নিহত কমান্ডারদের স্থলাভিষিক্ত নতুন নেতাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে খামেনি যুদ্ধ চলাকালীন বেশ কয়েকটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন এবং তার জেনারেলদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগত না। ইঙ্গিত দিয়ে তিনি পূর্ববর্তী সেই সব গণমাধ্যমের প্রতিবেদনকে খণ্ডন করেন যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র নাকি খামেনিকে হত্যার প্রস্তাবে না বলেছিল। খামেনিকে হত্যার ঘটনা সংঘটিত হলে তা হতো বিশাল মাত্রার এক উত্তেজনাকর ঘটনা, কারণ তিনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা নন, বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানের কাছে তিনি এক শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 জনই বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছিলেন এই যুদ্ধ ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন এর সুযোগ এনে দিতে পারে। গত রবিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প মন্তব্য করেন, এই যুদ্ধ মেক ইরান গ্রেট অ্যাগেইন ঘটাতে পারে। কার্যের এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলার প্রভাব নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে। কার্জ আরও বলেন, ইরান যদি আবার তার পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি ঘটানোর চেষ্টা করে, তবে ইসরায়েলকে পুনরায় হামলা চালানোর জন্য ট্রাম্প সবুজ সংকেত দিয়েছেন। তার ভাষায়, আমি এমন কোনো পরিস্থিতি কল্পনাও করি না যেখানে ইরান হামলার পর তাদের পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করতে পারবে।
অন্যদিকে নেতানিয়াহু বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেন, ইরানের বিরুদ্ধে আমরা সাহসিকতার সঙ্গে লড়াই করেছি এবং একটি বড় বিজয় অর্জন করেছি। এই বিজয় নতুন করে আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পথ খুলে দিয়েছে। তিনি এখানে 2020 সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি এর প্রসঙ্গ টেনে আনেন, যার মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশ আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যুদ্ধের পর ইরানও নিজেদের বিজয়ী ঘোষণা করেছে, বলেছে তারা ইসরায়েলের মূল লক্ষ্য ব্যর্থ করেছে, যেমন তেহরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা। ইরান দাবি করে তাদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নেতানিয়াহুকে হামলা থামাতে বাধ্য করা হয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।